পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট 1 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এটা হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল 2025 এর জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমাদের দেখা যাচ্ছে এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা সেট নম্বর 1 পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর এই যে স্কুলটি সেটি হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি। তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম লিখবে, বিদ্যালয়ের নাম, আর এটা ক্রমিক সংখ্যা। আর এটা দেখো 1 নম্বর সেট আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস। হ্যাঁ, তাহলে এখানে টোটাল 1 থেকে শুরু করে 10 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তোমরা এই 10 দাগ নম্বরের প্রশ্ন পুরো উত্তরটাই তোমরা এখানে দেখতে পাবে। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তো ভারতবর্ষ এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন কাকে? রবীন্দ্রনাথকে। তাইলে আমরা ক নম্বরের উত্তরটা দিয়ে দেব। দীনু ভট্টাচার্যের ছেলে হলো কে? হ্যাঁ, কুরোরাম। গ নম্বরের উত্তরটা। প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন 1-3। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন কল্লোল পত্রিকায়, খ নম্বর। তারপর ওপারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা। হ্যাঁ, ঝাপসা গাছপালা। এখানে ঘ নম্বরের উত্তর হচ্ছে ঝাপসা। ঠিক আছে। এরপরে চাঁদিয়ালটা বোধ হয় একটু ড্যাশ হাসলো, একটু মুস্কি হাসলো। চাঁদিয়ালটা হচ্ছে এই যে মুস্কি হাসলো। তারপরে 1-6 একলা কবিতার মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত করতে থাকে গাছের পাতা। তারপর প্রথম পুরুষের একটু উদাহরণ হলো ওর। তারপরে যেটি বহুবচন উদাহরণ সেটি হলো কচি কচি। এই ছিল তোমার 8টি প্রশ্ন। 8টি প্রশ্ন এভাবে উত্তর দিলেই তোমরা কিন্তু 8 মার্ক পেয়ে যাবে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? 2 নম্বরের প্রশ্ন বলেছে শব্দার্থ লেখো। তাহলে প্রথম শব্দার্থ দৈরাত্তি। দৈরাত্তি অর্থ কি? দুরন্তপনা। অবস্থা সম্পন্ন অর্থ বড় লোক। অষ্টপ্রহর আমরা জানি 3 ঘন্টায় 1 প্রহর হয়। তাহলে 3-8 24, অর্থাৎ 24 ঘন্টাতে 24 ঘন্টা দিন রাত। অষ্টপ্রহর হচ্ছে দিন রাত। অস্ত্রাগার কি? অস্ত্রাগার হচ্ছে অস্ত্র রাখার জায়গা, তাকে বলা হয় অস্ত্রাগার। আশা করি 2 নম্বর বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। বিপরীত শব্দ লেখো। হ্রাস মানে কি? হ্রাস মানে কমে যাওয়া, তার বিপরীত হচ্ছে বৃদ্ধি। তারপরে ঈষৎ 3-2। ঈষৎ হচ্ছে অল্প আর অধিক হচ্ছে বেশি। আর দীর্ঘ মানে বড়, আর হ্রস্ব মানে ছোট, মানে দৈর্ঘ্যে যেটা আর কি। হ্রস্ব মানে খাটো। তো 3-4 ঐক্য মানে একসাথে থাকা, আর অনৈক্য মানে কোনো মিল থাকা না। ঠিক আছে, এই গেল। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি 7 মার্ক। ঠিক আছে। ট্যাগ ঘড়ি কোথায় ডুবিয়ে রাখা হয়? 4-1। 4-1 উত্তর হচ্ছে ঘিয়ে ডুবিয়ে রাখা হয়, অর্থাৎ ঘিয়ে হবে উত্তর। 4-2 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলেছিল গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। এরপরে 4-3 করতে গেছি খেলা, কখন খেলতে গিয়েছিল? দুপুরবেলা। 4-3। তারপর 4-4 সারা বনে শুলো। হ্যাঁ, শুলো কি? শুলো হচ্ছে শ্বাসমূল। 4-5 আউশ ধান কখন উঠবে? আউশ ধান বর্ষা ঋতুর শেষে বা শরৎ ঋতুতে আউশ ধান উঠবে। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। তাই 4-6 হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। এরপর আমরা চলে যাব, আরও 2টো প্রশ্ন আছে। এদিক ওদিক টানতে থাকে আমায় ড্যাশ কবিকে কে টানে? কবিকে কাঠবিড়ালি টানে। 4-7 উত্তর। এবার 4-8 রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে। কি নোটিশ ঝুলছে? নোটিশটি ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 4-8। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে কেউ করে না মানা, কাকে? কোন বিষয়ে? হ্যাঁ, কেন মানা? কেউ মানা করে না কাকে? উদ্ধৃত অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুটুকুর কবিতা থেকে নেওয়া হয়েছে। কাকে মানা করে না? এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘদের কথা বলা হয়েছে। তারা আকাশের বুকে ভেসে বেড়ায়। তাদের এইভাবে যেখানে সেখানে ঘুরে বেরিয়ে খেলা করতে কোনো বাধা নাই। কেউ তাদের বকে না বা নিষেধ
করে না। এরপর আমরা 5-2 প্রশ্ন দেখব। 5-2 প্রশ্নটা যদি একটু দেখি, লোকে বলে মন্ত্র জানা চাই, কিসের মন্ত্র এবং কে মন্ত্র জানে? মন্ত্রটি হলো মৌমাছিকে ভুল পথে পরিচালিত করার মন্ত্র, এবং মন্ত্র কে জানে? মন্ত্র জানে লোকটি হলো ধনাই। এরপরে আমরা 5-3 যাব। মাস্টারদা কোন স্কুলের এবং কোন বিষয়ের শিক্ষক ছিলেন? মাস্টারদা উমাতারা হাই স্কুলে পড়াতেন, তাহলে ওই স্কুলের টিচার উমাতারা হাই স্কুল, এবং মাস্টারদা অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। 6-1, পেট কাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল এবং তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠেছিল? হ্যাঁ, তাহলে আমরা যদি বলি পেট কাটা ও চাঁদিয়াল দুটি কাগজের ঘুড়ি। হ্যাঁ, এরা আকাশে উড়ছিল, উড়তে উড়তেই এদের দেখা হয়েছিল। এরা দুজনে বুঝেছিল যে মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে, এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই। এরা আকাশে উড়তে উড়তে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে। নিচে নদী মানুষজন সবেই দেখেও প্রাণপণ দুজনে একসঙ্গে বাঁচার চেষ্টা করে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল। এরপরে এমন কেন ঘটেছে যা কেউ বলতে পারো মোরে, এবং তিনি কার লেখা এবং কোন পংক্তির অংশ এবং কবিতায় কী কী ঘটেছে নিজের ভাষায় লেখো। সুকুমার রায় লেখা এটা, আর কবিতাটার নাম হচ্ছে বোম্বাগড়ের রাজা। হ্যাঁ, কবিতার এরপর কবিতায় কি কি ঘটেছে মানে কবি সুকুমার রায় তার বোম্বাগড়ের রাজা কবিতাটির মধ্যে রাজা এবং তার আত্মীয় জয় সমস্ত ঘটনা ঘটেছে, পরিষদদের যা যা করেছে সেসব তার কবিতার মধ্যে। এখন রাজা নিজে আমসত্ত্বা ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে, রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখে, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে, সর্দি কাশি হলে লোকে ডিগবাজি খায়, জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে, ওস্তাদরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়, পণ্ডিতেরা ডাকের টিকিট তাদের টাকির উপর মারে, ঘিয়ের মধ্যে ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে। এ সব কিছু করার কারণ এই প্রশ্নই কবি করেছেন। আবার কি কারণে শিরীষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে, সভাস্থলে হুক্কা হুয়া বলে রাজা চেঁচায় কেন, মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজানোর কারণ কি, রাজার পিসি কুমড়ো নিয়ে খেলে কি কারণে রাজার খুঁড়ো হুকোর মালা পরে নাচতে থাকে কেন, এবং এসব কিছু প্রশ্নের জানতে চেয়েছেন। এরপরে যেটা হচ্ছে রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না, রাতে জেগে গোপাল কি ভাবতে লাগলো। উত্তেজনায় গোপালের ঘুম আসছিল না, এটা কিন্তু তাল নবমী গল্পের, তাই তো জানো। কারণ সে কালকের সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, বকুল গাছে জোনাকি জ্বলতে দেখে তার মনে হচ্ছিল যে সে দ্রুত সেখানে সে কত দ্রুত সকাল হোক এমনটাই ভাবছিল। গোপালের মধ্যে এই ধরনের চিন্তাগুলো আসতে পারে, যেমন অপেক্ষা, সে হয়তো খুব অধীরভাবে পরে সকালের জন্য অপেক্ষা করছে এবং তার মনে হচ্ছে কখন সকাল হবে। উচ্ছ্বাস, সে হয়তো কোনো কাজ নিয়ে খুব উত্তেজিত, যেমন তাল নবমীর দিনে তাল দিতে যাওয়া এবং ভবিষ্যতে বাড়িতে নিমন্ত্রণ পাওয়ার আশা করেছে। প্রকৃতি, রাতের বেলা যখন সে বকুল গাছের দিকে তাকায় তখন জোনাকি জ্বলতে থাকে, তার মনে হয় যে প্রকৃতির মধ্যে একটা বিশেষ আনন্দ আছে এবং সেই আনন্দ অনুভব করতে চাইছে। উদ্বেগ, কোনো অজানা কারণে তার মনে উদ্বেগ তৈরি হতে পারে, যার ফলে তার চোখে ঘুম আসছে না। এরপরের প্রশ্ন, বচন পরিবর্তন করো। বচন, যেমন সে হচ্ছে তারা, মেঘ হচ্ছে মেঘমালা, এবং ভক্ত হচ্ছে ভক্তবৃন্দ। এরপর আমরা চলে যাব পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কী কী। যে বিশেষ্য বা সর্বনাম পদ দ্বারা কোনো বক্তা, শ্রোতা অথবা অন্য কোনো উদ্দিষ্ট ব্যক্তি বোঝায় তাকে বাংলা ব্যাকরণে পুরুষ বলে। অন্যভাবে বলা যায় ব্যক্তি বা বস্তুর নির্দেশক সর্বনাম কেই ব্যাকরণ পক্ষ বা পুরুষ বলে। বিশেষ্য বা সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে। পুরুষ কত প্রকার ও কী কী? পুরুষ 3 প্রকার, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তো তোমাদের বর্ণনার্থে আবার এই 3টা পুরুষ কাকে বলে সেটাও আমি ডিটেলস একটু দেখাচ্ছি, কিন্তু এটা এই প্রশ্নের উত্তর না। হ্যাঁ, উত্তম পুরুষ কাকে বলে? বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে তাকে পুরুষ বা উত্তম পুরুষ বলে। এক কথায় স্বয়ং বক্তাই উত্তম পুরুষ, যেমন আমি, আমরা, আমার, আমাদের, আমাদিগকে, আমাদিগের, এই কথা আমি দিয়ে যত শব্দ ব্যবহার করে সব কিছু উত্তম পুরুষের অন্তর্গত। মধ্যম পুরুষ, কাউকে কিছু বলার সময় যখন বক্তা সেই শ্রোতার পরিবর্তে অন্য যে সর্বনাম ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বলে। এক কথায় বলা যায় প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে মধ্যম পুরুষ বলে। যেমন তুমি বা তোমরা, নাম পুরুষ। বক্তা যখন অনুপস্থিত কারো সম্পর্কে কোনো কিছু বলে তখন ওই অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর নাম বা নামের পরিবর্তে অন্য যে সর্বনাম পদ ব্যবহার করা তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। এক কথায় অনুপস্থিত পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর নামেই পুরুষ, যেমন সে, তারা,
হ্যাঁ এরকম। যাই হোক, এরপরে 9 নম্বরের প্রশ্ন, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তাই তোমার ঠিকানা দেবে এই জায়গায়, তারিখ দেবে এখানে, ঠিক আছে। প্রিয় বন্ধুর নাম লিখবে। আশা করি এই চিঠিটা তোমার সুস্থতা ও আনন্দময় অবস্থা নিশ্চিত করবে। আমি তোমাকে আমাদের বিদ্যালয় সম্প্রতি ঘটে যাওয়া একটি দারুণ অনুষ্ঠানের কথা জানাতে চাই। গত সপ্তাহে আমাদের বার্ষিক ক্রীড়া দিবস ছিল, যা সত্যিই খুব আনন্দমুখর ছিল। অনুষ্ঠানটি সকালে মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয়েছিল এবং আমরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছিলাম। অনুষ্ঠানে আমাদের স্কুলমেটস, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে এক দারুণ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। বিভিন্ন খেলা যেমন দৌড়, লাফ দেওয়া, দলগত খেলার মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলাম এবং একটু ভালো ফল করেছিলাম। অনুষ্ঠানটি শেষ হয় পুরস্কার বিতরণ এবং কিছু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সব মিলে দিনটি ছিল আনন্দ, উত্তেজনা, স্মরণীয় মুহূর্ত ভরা। তোমার প্রিয় বন্ধুর খবর কি? তারপরে তোমার স্কুল জীবনে নতুন কোনো ঘটনা থাকলে অবশ্যই জানিও। অনেক ভালোবাসা, তোমার বন্ধুর, জাস্ট তার নাম লিখবে। এরপরের প্রশ্ন, বিদ্যালয়ে জীবনে খেলাধুলার ভূমিকা অথবা জগদীশচন্দ্র বসু। 10 নম্বরের যে প্রশ্নটি এখানে রচনা প্রশ্ন আর কি। বিদ্যালয় জীবনে খেলাধুলার শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক, সামাজিক ও চারিত্রিক বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে। এটি শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা, দলবদ্ধ ভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া এবং সমস্যা সমাধানের মতো দক্ষতা বৃদ্ধি করে। খেলাধুলা শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্স উন্নতি করে এবং তাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বাড়াতে সাহায্য করে। শারীরিক উপকারিতা যেমন শারীরিক সুস্থতা, নিয়মিত খেলাধুলা শরীরকে সক্রিয় রাখে এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ, এটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সজাগ রাখে এবং শরীরের শক্তি বৃদ্ধি করে এবং ভালো অঙ্গবিন্যাস তৈরি করে। রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরের পরিশ্রমের ফলে রক্তের চাপ সুস্থ থাকে এবং রক্তনালী পরিষ্কার থাকে, মানসিক ও চারিত্রিক বিকাশ হয়। শৃঙ্খল ও সময় ব্যবস্থাপনা, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করে এবং সময় ব্যবস্থাপনার গুরুত্ব শেখায়। তারপর আত্মবিশ্বাস, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। এরপরে বাকি যে অংশ, আত্মবিশ্বাস, খেলার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নিজেদের ক্ষমতা ও সম্পর্কে সচেতন হয়। মানসিক স্থিতিস্থাপকতা, প্রতিকূল পরিবেশে শান্ত থাকার এবং সমস্যা মোকাবেলার মানসিক গড়ে তোলা। সামাজিক দক্ষতা, দলবদ্ধ কাজ ও নেতৃত্ব, খেলাধুলা শিক্ষার্থীদের দলবদ্ধভাবে কাজ করতে এবং নেতৃত্ব দিতে শেখায়, যা তাদের সামাজিক দক্ষতা বাড়ে। সাংস্কৃতিক বিনিময়, বিভিন্ন পটভূমি শিক্ষার্থীদের একত্রিত করে এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। একাডেমিক সুবিধা, ফোকাস ও মনোযোগ বৃদ্ধি, খেলাধুলা মনোযোগ দিলে শিক্ষার্থীদের পড়াশোনার ফোকাস ও মনোযোগ বাড়ে। একাডেমিক পারফরমেন্স। এই ছিল তোমার টোটালি যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার প্রশ্নের প্যাটার্ন তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।